আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম ডেভ ভেসেলে। লারাভেল ডেভেলপার হিসাবে আপনি যদি আপনার কোয়েরি স্কিলকে আরো লেভেল আপ করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আজ আমরা শিখব অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয়, যেমন লারাভেল কোয়েরি বিল্ডারের কিছু শক্তিশালী ও কার্যকরী মেথডস, যেমন ইউনিয়ন, হোয়েন, চাঙ্ক, গ্রুপ বাই, ডিস্টিংক্ট, লিমিট, অফসেট, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট সহ। তারপর হচ্ছে আমরা কিন্তু এর আগের ভিডিওতে না, হয়তো বা আমি চাঙ্ক, গ্রুপ বাই, হোয়েন এগুলা নিয়ে কিছুটা আইডিয়া আপনাদের দিয়েছিলাম। এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব এবং আমরা ব্যবহারিকভাবেও দেখব। এই মেথডগুলো ব্যবহার করে আমরা আরও করতে পারবো ক্লিন, ডাইনামিক ও অপটিমাইজ ডাটাবেস কোয়েরি, যা প্রোডাকশন লেভেলে অনেক কার্যকরী হবে আর কি। আপনারা লিখতে পারবেন এই কোয়েরিগুলো ইউজ করে। পাশাপাশি আমরা হাতে কলমে তৈরি করব একটি কাস্টম পেজিনেশন সিস্টেম, পেজিনেট ছাড়াই শুধুমাত্র অফসেট ও লিমিট ব্যবহার করে। আমরা কিন্তু এর আগের ভিডিওতে পেজিনেশন নিয়ে আলোচনা করেছি, সেইখানে আমরা পেজিনেট লারাভেলের বিল্ট ইন দিয়ে আমরা পেজিনেশন সিস্টেম তৈরি করেছিলাম, সিম্পল পেজিনেট, কার্সর পেজিনেট। আমরা কিন্তু এই ভিডিওতে আমরা একটা কাস্টম পেজিনেশন সিস্টেম বানিয়ে ফেলব। প্রতিটি সেকশনে থাকবে ব্যবহার ভিত্তিক উদাহরণ এবং পরিষ্কার ব্যাখ্যা, যা প্রত্যেকটা ভিডিওতে থাকে। চলুন আর কথা না বলে শুরু করি আমাদের আলোচনার বিষয়। প্রথমে আমরা আলোচনা করব ইউনিয়ন। ইউনিয়ন কি, আমি আগে আমার প্রজেক্টটা অন করে নিই। আমি অন করেই রাখছি, আমি ফ্রেশ একটা প্রজেক্ট ইনস্টল দিয়ে রাখছি। আপনারাও যদি ইনস্টল দিতে পারেন, অথবা আপনার আগের যে প্রজেক্টে কাজ করেছেন ওইটাতেও আপনারা প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট প্র্যাকটিসের জন্য এখানে আমি কিছু করে রাখছি। আমি আপনাদের প্রথমে বলে রাখি বিষয়টা। ইউনিয়ন আমরা ব্যবহার করি দুই বা ততোধিক টেবিলের ডাটা একত্রে দেখার জন্য। যেমন যেহেতু আমার দরকার দুইটা টেবিল, আমরা ইউনিয়ন ইউজ করব, সো আমাদের অবশ্যই দুইটা টেবিল দরকার আমাদের প্র্যাকটিসের জন্য। জাস্ট আমি কিন্তু টেবিলগুলা মেক করে রাখছি। আমি ডাটাবেসে যাব। আমি আগে একটা কাজ করি, এই ফন্টগুলা বড় করে নেই, অর্থাৎ তাছাড়া আপনারা দেখতে পারবেন না। আমি এখানে 22 করে দিই, 22 করে দিই। এখন আশা করি আপনারা দেখতে পারবেন। পাশেরটা হয়তো দেখতে পাবেন না, আমি এটাও একটু বড় করে নিই। না, এটা বেশি বড় হয়ে গেল, এটাই ঠিক আছে। সো এই দেখেন, আমি মাইগ্রেশনে যাব। মাইগ্রেশনে গিয়ে দেখেন আমি এখানে টিচার আর স্টুডেন্ট নামে দুইটা টেবিল তৈরি করেছি মাইগ্রেশন দিয়ে। দেখেন এইটার ভিতরে আমি ফিল্ড নিয়েছি নেম, ইমেইল, ফোন, আর এইটার ভিতরে আমি ফিল্ড নিয়েছি হচ্ছে নেম, ইমেইল। দেখেন, আর আমরা তো জানি টাইম স্ট্যাম্প থাকলে কি হয়, দুইটা কলাম কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়। একটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড আর একটা হচ্ছে আপডেটেড অ্যাড, এটার ফলে তৈরি হবে। সো আমরা একটা কাজ করবো, এখন আমরা মাইগ্রেশন রান করব। মাইগ্রেশন রান করে কিছু ডাটা এন্ট্রি করব। আপনারা চাইলে সিডার বা ফেকার যাই ইউজ করে আপনারা ডামি ডাটা বা ফেক ডাটা এন্ট্রি দিতে পারেন। আমি 2-4টা ডাটা এমনি এন্ট্রি দিয়ে রাখছি। আমি আমার স্টুডেন্ট টেবিলে যাব, টিচারে যাব। টিচারে দেখেন দুইটা ডাটা, এবং স্টুডেন্টে আমি দুইটা ডাটা এন্ট্রি দিয়ে রাখছি। টিচারে দেখেন আমি রাফি এবং ভেসেল নামে দুইটা আমি নাম রেখেছি এইখানে। এই স্টুডেন্টের ভিতরে আমি কিন্তু রাফি রেখেছি কমন, তারপর হচ্ছে মেহেদি রেখেছি। তারপর হচ্ছে আমরা কি করব, আমরা এখন ইউনিয়ন করব। সো আমাদের অবশ্যই ইউনিয়ন করার জন্য আমাদের কন্ট্রোলারের প্রয়োজন। কন্ট্রোলার ছাড়া আমরা টেস্ট করতে পারবো না। আমি একটা টেস্ট নামে একটা কন্ট্রোলার তৈরি করে নিই, পিএসপি ARTI। আশা করি আপনারা কন্ট্রোলার তৈরি করতে জানেন যে কি কমান্ড ইউজ করতে হয়। ম্যানুয়ালি আমরা করতে পারি, কেন ম্যানুয়ালি করব না সেটাও আমি বলে দিয়েছি আর কি। পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার নাম কি দিব টেস্ট দিই, TEST, টেস্ট, যেহেতু আমরা প্র্যাকটিস করব। CONTROLLER, প্র্যাকটিস দিলেই বেটার হয়তো। আচ্ছা, দিয়ে ফেলছি। এখন আমাদের কিন্তু কন্ট্রোলার কোথায় তৈরি হয়, কন্ট্রোলার দেখেন তৈরি হয়েছে কোথায়, আমাদের অ্যাডভান্স কোয়েরির ভিতর, অ্যাপের ভিতর, HTTP-র ভিতর, কন্ট্রোলার্সের ভিতর টেস্ট কন্ট্রোলার, অর্থাৎ অ্যাপের ভিতর, HTTP-র ভিতর টেস্ট কন্ট্রোলার। এখানেও কিন্তু লোকেশন দিয়ে আছে, এখানে যদি ক্লিক করেন চলে যাবে।
সো আমরা এখন কি করব, একটা মেথড তৈরি করব টেস্ট করার জন্য। পাবলিক পি ইউ বি এল আই। আপনি আরেকটা কথা বলি, এইখানে পাবলিক না দিলেও হবে, কিন্তু বাই ডিফল্ট পাবলিক ও নিয়ে থাকে আর কি। যদি আপনি এখানে CTION ফাংশনটা লিখেন তাও চলবে আর কি, TEST টেস্ট। যদি আপনি এখানে ডিডি করি, সরি, এই দেখেন এখানে আমরা লিখেছি, কি লিখেছি যে ফাংশন টেস্ট, অর্থাৎ এখানে কিন্তু পাবলিক আছে, মানে কিছু না লেখা মানে পাবলিক আছে সামনে। এখন হচ্ছে আমরা অবশ্যই আমাদের রাউট লাগবে, কল করতে হবে। তাহলে হচ্ছে রাউট, ROUT রাউট, আপনারা জানেন এগুলা। সো তারপরেও দেখাচ্ছি, যত দেখবেন কাজ করবেন তত বেশি এক্সপার্ট হবেন। আমাকে কি করতে হবে বলে দিতে হবে, TEST টেস্ট কন্ট্রোলার। আমি কিন্তু এখানে এই কাজটাও করতে পারতাম, আমি জাস্ট এই লোকেশনটা এখানে বলে দিলেও কিন্তু আমার কাজ হইতো। জাস্ট আমি এখানে ইউজ করে ওইটা করলেই ভালো আর কি, আপনার কোডটা অর্গানাইজড হলো আর কি। এইখানে আমি এটা রাখবো না, জাস্ট আমি এই পর্যন্ত রাখবো না, আমি উপরে এই লোকেশনটাও এইখানে বলে দিব, ইউজ কন্ট্রোলার টেস্ট কন্ট্রোলার অ্যাপ HTTP, অ্যাপ HTTP তার ভিতরে কন্ট্রোলার্স, তার ভিতরে টেস্ট কন্ট্রোলার। দেখছেন এখন কিন্তু যদি আমরা এখানে আমি আমার এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই দেখেন রেজাল্ট কিন্তু চলে আসছে। সো আমরা এখন কি করব, আমরা এখানে হচ্ছে দুইটা টেবিলকে ইউনিয়ন করব। ইউনিয়ন করার আগে আমি ইউনিয়ন করি, তারপরে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার করি। সো স্টুডেন্ট, টিচার, টিচার্স, আমরা যেহেতু কোয়েরি বিল্ডার ইউজ করছি, সো গেট করা যাবে না। গেট কেন করব না তাও বলি। তারপর হচ্ছে স্টুডেন্ট, STUDENTS স্টুডেন্ট। এখন হচ্ছে আমরা ইউনিয়ন করব রেজাল্ট, RESULT রেজাল্ট। এখন হচ্ছে সরি, এটা হবে না, স্টুডেন্টস লিখতে হবে, স্টুডেন্টস ইউনিয়ন, UNIO। এখন যদি আমি এখানে গেট করি তখন আমরা দেখতে পারবো, এখন আমরা কি রেজাল্ট দেখতে পারবো। আমরা প্রথমে ডাটাবেজে দেখি যে আমাদের এখানে রেজাল্ট আছে হচ্ছে এখানে রাফি মেহেদি ইমেইল মেহেদি, তারপর হচ্ছে মেহেদির ইমেইল আর রাফির ইমেইল এখানে সেম আছে, রাফির ইমেইল আছে আর হচ্ছে ভেসেলের হচ্ছে ইমেইল আছে। সো আমরা কিন্তু একসাথে ডাটাগুলো দেখতে পারবো, সব একসাথে চলে আসবে। ও বলুন তো কোন কারণে এই এররটা আসলো, যত বেশি এরর আসবে তত বেশি শিখতে পারবেন আর কি। এখানে কিন্তু আমরা ডিবি ফ্যাসাডটা ইউজ করছি, অর্থাৎ কোয়েরি বিল্ডার ওইটা ইউজ করছি ডিবি ফ্যাসাড। কিন্তু ফ্যাসাডটা কি আসলে, ফ্যাসাড হচ্ছে আপনার নন স্ট্যাটিক মেথডকে স্ট্যাটিক মেথডের ন্যায় কল করার সুযোগ দেয়। এগুলো নিয়ে আমি আলোচনা করব, সমস্যা নেই, যে স্ট্যাটিক কি নন স্ট্যাটিক কি সব আলোচনা করব। সো আপনারা শুধু জেনে রাখুন এটা। এখন আমরা এটা ইম্পোর্ট করতে হবে, আমরা কিন্তু ইম্পোর্ট এইভাবে করতে পারি, জাস্ট যদি ইউজ লিখে ডিবি লিখে দেই তাও কাজ হয়ে যাবে, তাও কিন্তু এররটা ফিক্স হবে। কিন্তু এটা আসলে ঠিক না। আসলে আমরা কি এখানে কি এরর দেখাচ্ছে, সিলেক্ট, ও আচ্ছা, এই দেখেন এইখানে এররটা আসার একটা কারণ আছে। এররটা আসার কারণ হচ্ছে এই দেখেন, যখন আমরা ইউনিয়ন করব তখন অবশ্যই আমাদের কলাম সংখ্যা সেম হতে হবে, সেম হয়নি কারণ আমাদের স্টুডেন্টে, আমি এখানে আলাদা আলাদা করে নিই জাস্ট আপনাদের বোঝানোর সুবিধা হয়। দেখেন হাফ করে নিই, এই দেখেন এটা হচ্ছে স্টুডেন্ট, এটা হচ্ছে টিচার। এই দেখেন টিচারে কিন্তু আমার আছে হচ্ছে নেম, ইমেল, ফোন,
অর্থাৎ এখানে কিন্তু ফোন একটা বেশি আছে, এখানে কিন্তু ফোন নেই, অর্থাৎ 1 2 3 4 5টা কলাম, এখানে 1 2 3 4 5 6, এখানে 6টা কলাম। আর ইউনিয়নের শর্ত হচ্ছে আপনার কলাম সংখ্যাও সেম হতে হবে। আপনার এখানে যদি 5টা কলাম থাকে, সেম নামের কলাম লাগবে, এখানেও কিন্তু সেমই কলাম লাগবে, তাহলেই হচ্ছে কাজ করবে। সো কাজ করছে না। এইটা থেকে আমরা বের হয়ে আসতে পারি সিলেক্ট ইউজ করে। সিলেক্ট আমরা ইউজ করা তো জানি, আমরা সিলেক্ট ইউজ করে স্পেসিফিক কলাম নিব। আমি নেম নিব আর এখানে ইমেইল নিব, নেম আর ইমেইল নিব। সো আমি এখানেও সেম করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কিন্তু আমাদের এররটা চলে যাবে, এখন কিন্তু এররটা আমাদের থাকবে না। এই দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি রাফি, মেহেদি, ভেসেল। এখন একটা বিষয় আপনারা এই আউটপুট থেকে একটা সিদ্ধান্ত উপনীত হন যে এখানে কিটা মিসিং হয়েছে, আমাদের এখানে কি কি জিনিসটা মিসিং হয়েছে। এখানে মিসিং হয়েছে দেখেন, আমরা যখন এই দুইটা আমি একসাথে করি, আবার এই দুইটা একসাথে, সো এটা দরকার নেই, সো এটা দরকার নেই। এই দেখেন এখানে কিন্তু আমার রাফি আছে, এখানেও আমার রাফি আছে, রাফিটা কিন্তু একবার আসছে। অর্থাৎ আপনি যখন ইউনিয়ন করবেন তখন আপনার ডুপ্লিকেট কলামটা রিমুভ হয়ে যাবে, ডুপ্লিকেট কলামটা ইউনিয়ন রিমুভ করে নেয়। সো আপনি যদি চান যে আমি ডুপ্লিকেট কলামটা রিমুভ করব না, আমি ডুপ্লিকেট কলামও চাই, তাহলে কি করবেন আপনি? তার জন্য কিন্তু আমাদের উপায় আছে। আমরা জাস্ট যদি ইউজ করি ইউনিয়ন অল, ইউনিয়ন অল, তাহলে কিন্তু আমরা ডুপ্লিকেটটাও দেখতে পারবো, ডুপ্লিকেটটাও চলে আসবে। এই দেখেন রাফি, রাফি দুইবার চলে আসলো। এবার কি বুঝতে পারছেন যে আমরা ইউনিয়নের মাধ্যমে মাল্টিপল ডাটা টেবিল থেকে আমরা সিঙ্গেল ভাবে ডাটাটা দেখতে পারি আর কি। মানে আপনারা বুঝবেন যে আমার এখন ইউনিয়ন দরকার কি, এখন আমার এটা দরকার সেটা দরকার। কাজ যখন করবেন তখন আপনারা বুঝতে পারবেন। তখন আপনার মাথায় যদি থাকে ইউনিয়ন নামে একটা মেথড আছে, এইভাবে কাজ করে, সো আপনি খুব দ্রুতই ধরে নিতে পারবেন। সো আমি এখানে কিন্তু আবার লিখেও রাখছি আপনাদের সুবিধার্থে যে দুইটা টেবিলের রেজাল্ট একত্রে পাওয়া যায়। এখানে আমি লিখেও রাখছি বিস্তারিত। লারাভেল ইউনিয়ন ব্যবহার করলে বাই ডিফল্ট ইউনিয়ন হয়, আর যা ডুপ্লিকেট রো রিমুভ করে, যেটা আমি বললাম যে ডুপ্লিকেট রো কিন্তু রিমুভ করে, সরি রো রিমুভ করে। কিন্তু যদি তুমি, আমি মাঝে মাঝে মিস্টেক করে ফেলি, রো কলামটা মানে হঠাৎ করে মুখ ফসকে বের হয়ে যায়। আপনারা বিষয়টা বুঝবেন আশা করি, কারণ আমি তো নতুন, আমি কথাবার্তাও তো অতটা বলি না আর কি। আমি জাস্ট এর আগে কোনো টিউটোরিয়ালে তৈরি করা হয়নি, জাস্ট এই প্রথম আর কি। হয়তো মানে কথার ফাঁকে স্লিপ অফ টার্ন হয়ে যায় আর কি, অনেকগুলো কথা। তারপর হচ্ছে দেখেন এখানে ডুপ্লিকেট সহ ডেটা দেখতে চাইলে আমরা কি করব, ইউনিয়ন অল ইউজ করব। আর একটা শর্ত আছে, যে শর্তটা কিন্তু আমরা প্রথমেই ওইটা ফেস করছি, যে কলাম নাম্বার অর্ডার দুইটা কুইরিতে একই হতে হবে। অর্থাৎ কলাম নাম্বার এবং অর্ডার দুইটা কুইরিতে একই হতে হবে। যেমন এই যে আপনি এখানে সিলেক্টেড আইডি আর নেম পাঠাইছেন, আর যদি আপনি যদি আর একটার ভিতরে যদি আপনি আইডি নেম ইমেল পাঠান, অর্থাৎ একটা যদি বেশি পাঠান, তাহলে কিন্তু কাজ করবে না। সেম জিনিস পাঠাইতে হবে, তাহলেই কাজ করবে। আশা করি বুঝতে পারছেন ইউনিয়ন। এখন আমরা দেখব হচ্ছে হোয়েন। হোয়েন অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, আর একটা মজারও বিষয়। কখন আপনি হোয়েন ইউজ করবেন? হোয়েন মেথড ব্যবহার করে কন্ডিশনালি শর্ত সাপেক্ষে কোয়েরির মধ্যে লজিক যোগ করা যায়। অর্থাৎ এক্সট্রা কন্ডিশন বসাইতে চাইলে আমরা হোয়েন মেথড ইউজ করব। হোয়েনের হচ্ছে সিনট্যাক্সটা থাকে এমন, কোয়েরি হোয়েন, এইখানে থাকে কন্ডিশন আর ফাংশন, তারপর হচ্ছে যে কোয়েরি, রিটার্ন কোয়েরি হোয়ার, এইভাবে আর কি। আমরা চলুন আমরা হোয়েনটা প্র্যাকটিস করে ফেলি। আমরা এখন এগুলা কেটে দিই, আমরা আমাদের দরকার নেই। আমরা হোয়েন নিয়ে আলোচনা করি এখন। সো এটা রাখলাম এখানে, আমি এটা এতটাতে সুন্দর দেখা যাবে। এখন যদি আমি সিলেক্ট দরকার, যদি WHEN হোয়েন নেই, হোয়েনের ভিতরে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ধরেন প্যারামিটার নিতে হয়। অর্থাৎ যেমন অটোমেটিক্যালি এইভাবে কাজ করে সে ফাংশন, অর্থাৎ অ্যানোনিমাস ফাংশন নিতে হয় বা কলব্যাক ফাংশন যাই বলেন। অর্থাৎ যে ফাংশনের নাম থাকে না, সেই ফাংশনকে আমরা কলব্যাক ফাংশন বলি। এখানে হচ্ছে কন্ডিশন বসে, আমরা দেখলাম যে এখানে কন্ডিশন, এখানে কন্ডিশন বসাবো, কোন কন্ডিশনের ভিত্তিতে আমরা ডাটাটা ফেচ করে আনবো, আমরা তো দেখলাম। আরেকটা বিষয়, এই যে এখানে যে ইউজার্স এর ভিতরে কিন্তু আমি ডাটা মানে এন্ট্রি করে রাখছি। দেখেন
ইউজারটা আমি দেখা দিই, আমার আগে দেখানোটা উচিত ছিল। এই দেখেন ইউজারের ভিতরে আমি জাস্ট এই কয়টা কলাম রেখেছি, আইডি, নেম, ইমেল, ফোন। ইমেলটা ইউনিক রেখেছি, এটা আমি কিন্তু ফেকারের মাধ্যমে অর্থাৎ ফ্যাক্টরির মাধ্যমে আমি ডামি ডাটা আর কি ইনসার্ট করেছি, অর্থাৎ ফেক ডাটা। অর্থাৎ আমি এই কমান্ডটা চালিয়েছি, সেজন্য এখানে লিখে রাখছি পিএইচপি আর্টিসান মেক ফ্যাক্টরি ইউজার ফ্যাক্টরি, এটা লিখেছি। এটা লিখে আমি অর্থাৎ এই সেকশনে এই কমান্ডটা লিখে ক্লিক করে দেন একটা ফাইল তৈরি হয়েছে, সেই ফাইলটাতে আমি গিয়ে ইউজার ফ্যাক্টরি, এখানে আমি জাস্ট এই আমার নেম, ইমেল, ফোন এই তিনটা আমি দিয়ে দিয়েছি। কারণ আমরা জানি যে আমার এইটা প্রয়োজন পড়ে না, যে টাইম স্ট্যাম্প থাকলে হচ্ছে অটোমেটিক্যালি দুইটা কলাম জেনারেট হয়ে যায়, ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড। এটা নিয়ে কোনো প্যারা নেই আমাদের, জাস্ট আমাদের প্যারা হচ্ছে আর হচ্ছে আইডিটা নিয়েও প্যারা নেই, অটো হয়ে যায়, জেনারেট হয়ে যায়। জাস্ট আমাদের প্যারা হচ্ছে এই তিনটা নিয়ে, আমরা এই তিনটা দিয়ে দিয়েছি। আমরা ফ্যাক্টরির মাধ্যমে ফেক নেম, ফেক ইমেল, সেফ ইমেল কেন ইউজ করেছি আমি বলেছি যদিও, বা তাও আরেকবার বলি যে আমরা সেফ ইমেল ইউজ করেছি যাতে আমরা ধরেন dev@gmail.com এই জাতীয় কিছু না আসে। অর্থাৎ এখানে ধরেন এইরকমভাবে আসবে dev@example.com, এইরকম আসবে। যে ইমেইলগুলো এক্সিস্ট করে না সেইগুলাই হচ্ছে আসবে আর কি সেফ ইমেইল। এমন একটা ইমেল চলে আসলো যেটা কেউ ইউজ করে, তাহলে তো হলো না। সেই জন্য এখানে সেফ ইমেইল ইউজ করেছি যাতে ওই ইমেইলগুলা না আসে। তারপর হচ্ছে আমরা এখন কি করব, আমরা এখন হচ্ছে সিডারের ভিতরে যাব। সিডারের ভিতরে যে এটা রেজিস্ট্রেশন করে দেব, অর্থাৎ আমরা ধরেন আমরা তো সিডার তৈরি করতে জানি, সমস্যা নেই, আমরা করে নিব। তাও আমি একবার বলে রাখি যে আমরা ইউজার নামে একটা টেবিল অলরেডি আমাদের থাকবে যখন আমরা তৈরি করব আর কি আমাদের অ্যাপস, তখন হচ্ছে সেইটার ভিতরে আমি ফ্যাক্টরি ক্লাসের ভিতরে 25টা কি 50টা যাই পারেন সেই কয়টা ডাটা ফেক ডাটা হচ্ছে আপনার ডাটাবেসে এন্ট্রি হয়ে যাবে। সো আমরা ক্রিয়েট করলেই কিন্তু কাজ করবে। আমি কিন্তু আলোচনা করেছি অলরেডি ফ্যাক্টরি নিয়ে, সো আপনারা ওই বিষয়টা দেখলে আপনারা এন্ট্রি দিতে পারবেন। সো এখন আমি যাব আমার কিন্তু আবার একটা বলি যে ইউজার টেবিলের কিন্তু এই যে ইউজার টেবিলে আমরা যাই, ইউজার মডেলে আমরা যাই। ইউজার মডেলে গিয়ে কিন্তু এই যে হ্যাশ ফ্যাক্টরিটা দেখছেন, এইটা ছাড়া কিন্তু ফ্যাক্টরি কাজ করে না। ফ্যাক্টরি কিন্তু এইটা দরকার আর কি, এই ট্রেডটা দরকার। এই ট্রেডটা আমরা বসিয়ে দিব। যদি আমরা অর্ডারের জন্য করতে চাই তাহলে অর্ডারে কিন্তু আমার দরকার এই ট্রেডটা, অর্ডার টেবিলে। অর্থাৎ এটা হচ্ছে টেবিল বিষয়ে তো আমি আলোচনা এখনো করি নাই, আমি জাস্ট কোয়েরি বিল্ডার নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে ইলোকোয়েন্টের অংশ আর কি, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং এর অংশ। সো আমি এগুলা নিয়ে নেক্সটে আলোচনা করব। আপনারা আশা করছি আপনারা মানে ফেক ডাটা কিছু এন্ট্রি করতে পারবেন, যে এভাবে না করতে পারেন ডিরেক্ট ডাটাবেসে গিয়ে এন্ট্রি করবেন, সমস্যা নেই। সো আমরা এন্ট্রি করে নিয়েছি, এখন আমরা জাস্ট আমরা টেস্ট করব হোয়েন মেথড দিয়ে। হোয়েন মেথডের ভিতরে এখন আমি এখানে ধরেন একটা জিনিস পরীক্ষা করাবো আপনাদের, এরর আসে কিনা। এই দেখেন আরেকটা কন্ডিশন আপনাদের চেক করাই, যে এই দেখেন দাঁড়ান এখান থেকে দেখাই। আমরা তো হোয়েন ইউজ করবোই যে এক্সট্রা একটা কোয়েরি চালানোর জন্য, অর্থাৎ এক্সট্রা কোয়েরি রান করার জন্যই তো হোয়েন ইউজ করব। সেজন্য আমাদের অবশ্যই একটা কলব্যাক ফাংশন দরকার, তাছাড়া আমরা কিভাবে করব। সো হোয়েন সবসময় একটা কলব্যাক ফাংশন এখানে আমি লিখে রাখছি, যে হোয়েন বা অন্যান্য মেথডের মতো কলব্যাক ফাংশন ডাকে তখন সে ওই কোয়েরি অবজেক্টটা মানে কোয়েরি আকারে আমাদের দেয়, এবং ওই কোয়েরিটাই আমরা মডিফাই করে ফিল্টার ইত্যাদি ইত্যাদি যোগ করতে পারি। সো আমরা কিভাবে করব সেটা আমরা দেখি, চলেন। আমরা যদি এখানে কোয়েরি লিখি, আমরা তো কোয়েরি পাচ্ছি, কোয়েরি পাচ্ছি। যদি হোয়ার আইডি, তাহলে 1 নাম্বার আমরা আইডিটা দেখি ফেচ হয় কিনা, দেখি ফেচ হয় কিনা। এরর আসছে, কারণ বলেন তো কোন কারণে এরর আসছে। এখানে দেখেন আর্গুমেন্ট তো মাস্ট বি টাইপ অফ স্ট্রিং ডেটাবেস সামথিং কল্ড এত অ্যাডভান্স এত 81 নাম্বার লাইন আমরা দেখে আসি আমরা কোথায় প্রবলেম করেছি। যত বেশি এরর আসবে তত বেশি আপনি শিখতে পারবেন। দেখেন আমরা কোথায় ভুল করেছি, দেখেন আমরা ভুল করেছি হচ্ছে জাস্ট আমি এইটার ভিতরে
আমরা জাস্ট এখানে কিন্তু একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে একটা এইভাবে ছিল আর কি, আমাদের কোডটা এইভাবে ছিল। সো আমরা এখানে একটা আর্গুমেন্ট পাস করে নিয়ে আমাদের অবশ্যই করতে হবে, আমরা এইখান ডাটাবেস থেকে চেক করবো। অর্থাৎ একটা বিষয় দেখি, যেহেতু আমরা ফর্মের মাধ্যমে করছি না, ফর্ম আমরা ধরেন যখন আমরা সার্চ ইমপ্লিমেন্টেশন দেখাইছিলাম এর আগে বা তার আগের ক্লাসে, তখন কিন্তু আমরা ফর্ম সাবমিট করেছিলাম। অর্থাৎ সাপোজ আপনি ধরেন একটা সাইটে আপনি রেজিস্ট্রেশন করলেন, অর্থাৎ একটা ফর্মের ভিতরে আপনার নাম, ইমেইল, ফোন নাম্বার অ্যান্ড আদার্স দিলেন। যখন আপনি সাবমিটে ক্লিক করবেন বা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন বা রেজিস্টারে ক্লিক করবেন, তখন কিন্তু ওইটা হচ্ছে ফর্মের মাধ্যমে আর কি সাবমিট হয়। সেই ডাটাটা আমরা এইভাবে পেতে পারি আর কি, রিকোয়েস্ট, ওইটা হচ্ছে রিকোয়েস্ট করা আর কি। যখন ক্লিক করবেন তখন হচ্ছে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টের ডাটাটা ধরেন আমরা এইভাবে রিসিভ করব। রিকোয়েস্ট ধরি কি ধরবো, সি এসি টিআই অ্যাক্টিভ ধরলাম একটা বিষয়। যদি অ্যাক্টিভ ট্রু হয় তাহলে আমি এখানে ধরেন অ্যাক্টিভটা পাঠিয়ে দিলাম। দেখো দেন এখন আমাদের কিন্তু এটা কাজ করবে, দেখেন কাজ করছে, এটা কিন্তু 1 নাম্বারটা ফেচ করে নিয়ে আসছে। সো আমরা যদি এখানে অল ফেচ করতে চাই তাহলে আমরা কি করব, আমরা কিন্তু এখানে কোয়েরি রান করতে পারি অল। এখানে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। সো আমাদের কয়টা ডাটা আসলো, জাস্ট কিন্তু একটা ডাটা আসছে, কারণ আমরা এই হোয়েনের ভিতরে একটা ডাটা আনার কথা বলছি। জাস্ট এইখানে একটা বিষয় দেখেন, যদি এই কন্ডিশনটা যদি সত্য হয়, এই কন্ডিশন অর্থাৎ অ্যাক্টিভ সমান ট্রু আমরা দিয়ে দিছি, ট্রু বলেই দিছি এটা সত্য। সো সবসময় আপনার এই কোয়েরিটা কাজ করছে আর কি। আমরা কিন্তু যদি এটা মিথ্যা দিয়ে দিই, যদি আমি এখানে ফলস দিয়ে দিই, বা এইখানে যদি আমি জাস্ট কিছু না দিই, তাহলে কি হবে বলেন তো, এইটুকু কিন্তু এক্সিকিউট হবে না, এই কোডটুকু কিন্তু এক্সিকিউট হবে না। হবে কতটুকু এক্সিকিউট, জাস্ট এই দেখেন ডিবি টেবিল, তারপর হচ্ছে গেট করবে, মানে টোটাল ডাটা চলে আসবে, যা যা আছে আপনার ডাটাবেজে সব কিন্তু ফেচ করার কথা। দেখি করে কিনা, এই দেখেন কতগুলো ডাটা আছে আমাদের, 25টা ডাটা না কতগুলো ডাটা আছে, যাই হোক যে কয়টাই থাকুক সব ডাটা কিন্তু চলে আসছে আমার। কারণ কি, আমরা এতগুলো নেব না, আমরা জাস্ট নেম, ইমেল, ফোন এটা নেব। সো আমাদের কি করতে হবে, আমরা সিলেক্টের মাধ্যমে নিয়ে নিই, আমরা এখানে সিলেক্ট দিয়ে দিই, বুঝতে পারছেন আশা করি। সিলেক্ট ফোন কি আছে আমাদের, হ্যাঁ, যদি আমি এখানে ক্লিক করি অবশ্যই এই দেখেন আমরা জাস্ট এই কয়টা ডাটা চাচ্ছি। অর্থাৎ আমাদের এখানে হচ্ছেটা কি, যদি এই কন্ডিশনটা যদি সত্য হয়, এইখানে যদি সত্য হয়, তাহলে কিন্তু এইটা এক্সিকিউট হবে, এই কোডটুকু এক্সিকিউট হবে, তাছাড়া কিন্তু হবে না। সো এটা কিন্তু এক্সট্রা কুইরি হচ্ছে, যদি এটা সত্য হয় তাহলে এটা হবে, না হইলে না হবে না। অর্থাৎ এই কাজটা কিভাবে হবে, এটা ধরেন আমরা ধরেন রিকোয়েস্টের মাধ্যমে যে পাই, আর QUEST রিকোয়েস্টের মাধ্যমে যে ধরেন আমরা কিছু পাইলাম, রিকোয়েস্টের মাধ্যমে যদি একটা কিছু পাই আর কি রিকোয়েস্টের মাধ্যমে, সো সেই জিনিসটা আমরা এটার সাথে চেক করে দেখবো আর কি, সেই কন্ডিশনটা এখানে আমরা চেক করে দেখবো। আশা করছি আপনারা বুঝতে পারছেন। হোয়েন ইউজটা যখন আরো বেশি ক্লিয়ার হবেন, যখন আপনি আমার সাথে আর কি ক্রুড অপারেশনটা আমরা করব, তখন আমরা হোয়েনটা ইউজ করব। জাস্ট এর পরের ভিডিওতে হয়তো বা আমি ক্রুড অপারেশন নিয়ে কাজ করব, এর পরে না হলে তার পরেরটাতে আর কি করবো আমি কি। চলুন আমরা এখন বুঝলাম হচ্ছে হোয়েনটা কিভাবে কাজ করে। অর্থাৎ এই কন্ডিশন আপনার সত্য হইলেই আপনার এইটা এক্সিকিউট হবে, আর যদি সত্য না হয় এটা এক্সিকিউট হবে না, সো এটা কাজ করবে না, টোটাল ডাটা ফেচ করবে। আর যদি এইটা সত্য হয় তাহলে কিন্তু এইটা করবে না, এইটা এক্সিকিউট হবে, এই ডাটাটা ফেচ করবে। সো আমরা এক্সট্রা ভাবে কিন্তু কোয়েরি এর ভিতরে ঢুকাইতে পারি। সো চলে গেল আমাদের হোয়েন। এই দেখেন এখানে আমি লিখে রাখছি কিছু ইম্পর্টেন্ট থিংস। এই দেখেন এখানে যে আমরা কুইরি লিখছি, এই কুইরি কেন লিখি, কুইরি লিখলে হয় এটা আমাদের কুইরি বিল্ডারের অবজেক্টের রেফারেন্স, যেটার মাধ্যমে আমরা কুইরি এর ভিতরে আরো শর্ত বা পরিবর্তন যোগ করতে পারি। সো সেটা আমি অবশ্যই বলেছি, এটার মাধ্যমে আমরা কুইরি মডিফাই করি, বুঝতে পারছেন যে কুইরি মডিফাই করার জন্য। সো এরপরে আছে কি আমাদের চাঙ্কটা কিন্তু অনেক মজার একটা বিষয়। আর এইটা দ্বারা হচ্ছে আমাদের বলি, ধরেন আমার ডাটাবেজে 1 লক্ষ কি 2 লক্ষ ডাটা আছে, আমি এইভাবে কোয়েরি করলাম যে
আমি এভাবে কোয়েরি করলাম যে ডিবি ইউজার এত 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 গেট, তার মানে যদি আমার 2 লক্ষ ইউজার রেজিস্ট্রেশন করে থাকে আমার সাইডে, মানে খুব দ্রুত কিন্তু ফেচ করে আনছে 2 লক্ষ ইউজারই, এতে কিন্তু সমস্যা হয়, এতে কিন্তু আপনার সার্ভারে অর্থাৎ আপনার র্যামে লোড পড়বে বেশি, সার্ভারে লোড পড়বে বেশি, অনেক কুইরি হবে আর কি, মানে একটু লেট হবে, সো আপনার ইউজার এক্সপিরিয়েন্সও অতটা ভালো ভালো হবে না আর কি, সাইট স্লো হয়ে যেতে পারে, অনেক মানে এক্সেট্রা অনেক ঝামেলা আছে। তো এখানে আমি ভালোভাবে বুঝে লিখে রাখছি যে এই দেখেন চাঙ্ক ইউজ করার ফলে যখন এই যে হাজার হাজার লাখ লাখ রেকর্ড থাকে, সব রেকর্ড ডাটাবেজে থেকে নিয়ে আসলে সার্ভার মেমোরি ভরিয়ে যেতে পারে, যা পারফরমেন্স খুবই স্লো হয়ে যেতে পারে। এমন ক্ষেত্রে হচ্ছে চাঙ্ক মেথড ব্যবহার করতে পারি আমরা। তারপর হচ্ছে চাঙ্ক কিভাবে কাজ করে, চাঙ্ক মেথড প্রতিবার নির্দিষ্ট সংখ্যক রেকর্ড এনে কলব্যাক ফাংশন দেয় এবং ওই কলব্যাক ফাংশনের ওই ডেটাগুলো নিয়ে যে কোনো একটি প্রসেসিং করতে পারে। অর্থাৎ একটা বিষয় আপনি বোঝেন, যখন আপনি চাঙ্ক নিয়ে কাজ করবেন, চাঙ্ক মেথডটা কিন্তু ধরেন প্রথমে হচ্ছে সাইজটা নেয়, অর্থাৎ প্রথমে কয়টা চাঙ্ক করবেন সেই সাইজটা নেয়, দেন দ্বিতীয়তে কলব্যাক ফাংশন নেয়, যেটা চাঙ্ক ডেটা ওয়াইজ হচ্ছে ডেটা নিয়ে কাজ করে আর কি। সংক্ষেপে ধরেন চাঙ্ক অবশ্যই কলব্যাক ফাংশন ছাড়া কাজ করবে না, এটা আমাদের মনে রাখতে হবে। যদি আমরা এখানে চাঙ্ক ইউজ করি, দেখেন ধরেন চাঙ্ক ইউজ করি, চাঙ্ক CHANK চাঙ্ক ইউজ করলে অবশ্যই আমাদের কিন্তু কলব্যাক ফাংশন দিতে হবে। আর প্রথমে আমরা দেব সংখ্যা, ধরেন 10টা আমরা চাঙ্ক করব, দেন আমাদের এখানে ফাংশন FUNC দেখেন কিভাবে দিতে হয়, আমি কিন্তু ডিটেলসে বলে রাখছি। সো আমরা চাঙ্ক নিয়ে FUNCTION ফাংশন, এখন যদি আমি জাস্ট দরকার নেই, আমি কোয়েরির মাধ্যমে নেমটাই করব, কিউ কোয়েরি ইকো করি, আমি একটা কাজ করি, ইকো করব, ইকো করে দেখাই বিষয়টাই। ইসি সরি আমি এই জিনিসটা আমি ফার্স্ট থেকে করি, আমি এইখানে তাতে আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারেন। প্রথমে হচ্ছে আর একটা বিষয় কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যদি আপনি চাঙ্ক ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অর্ডার বাই ইউজ করতে হবে, অর্ডার বাই ছাড়া কিন্তু চাঙ্ক কখনোই কাজ করবে না। সো আমরা ইউজার টেবিল এখন অবশ্যই আমরা ইউজার টেবিলটা ফেচ করব, ডিবি প্রথমে আমি ইকোতে লিখি ইসি, কোন কারণে ইকো লিখবো তাও বলছি। ইকোতে আমি এখানে বলি যে ইকোর ভিতরে কিন্তু আমাদের HTML অ্যাট্রিবিউটস গুলো কাজ করে, যদি আমি এখানে যদি h2 লিখি, h2 কিন্তু কাজ করবে, সরি h2। এখন যদি আমি এখানে ডিবিটা ডিবি ইউজার্স কি করতে হবে, চাঙ্ক নিয়ে কাজ করলে অবশ্যই আমাদেরকে কিন্তু অর্ডার বাই দিতে হবে, অর্ডার বাই, আমি অর্ডার বাই না দিয়েও করব, দেখি কাজ করে কিনা। তারপর হচ্ছে আমাকে কি করতে হবে, এবার কিন্তু আমরা চাঙ্ক দিব, CHANK চাঙ্ক দিব, চাঙ্ক দিলাম 5টা দিলাম, 5টা। এখন কি করব, চাঙ্কের ভিতরে আমরা কিন্তু আমরা অবশ্যই চাঙ্ক ইউজ করলে আমাদের কিন্তু কলব্যাক ফাংশন ইউজ করতে হবে, FUNCTION ফাংশনের ভিতরে আমরা ইউজার্সটা বলে দিলাম। এখন আমরা ইকো করব, জাস্ট দরকার নেই, আমি জাস্ট ইকো করব স্ট্রং ট্যাগের ভিতরে, সরি STRONG স্ট্রং ট্যাগের ভিতরে আমি ইকো করব, কি লিখব, আমি জাস্ট লিখব হচ্ছে প্রসেসিং লিখতে পারি, প্রসেসিং। অবশ্যই আমাকে এখানে আমি একটু ভুল করেছি, কোট দেই না এবং আটকে দিলাম এটা,
প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে। চাঙ্ক কিন্তু এই দেখেন 5টা ডাটা নিয়ে কাজ, প্রথমে 5টা ডাটা দেখাবে। অবশ্যই আমাদের ফর ইচ লুপ দরকার। ফর ইচ লুপ কেন দরকার তাও বলবো। এখন জাস্ট আমরা শুধু নেমটা ইকো করব। নেমটা দেখিয়ে দিলাম, ধরেন নেমটা দেখিয়ে দিলাম। যদি আমি এখানে ইউএসআর ইউজার, সরি এখানে সেমিকোলন মিস হয়েছে, এখানে আমরা ব্রেক ব্রেক দিব, একটা ব্রেক দিব, আমরা ব্রেক দিব। দেন হচ্ছে আমরা এটার নিচে আমরা ইকো করে এটা গ্লোবালি ব্রেক দিব, ইকো ব্রেক দিব। দেন আমরা কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা ইকোতে বলে দেবো যে আমাদের ডান ডান, ওকে ডান বলে দিলাম। এখন দেখি কি হয়, এখন দেখি আমাদের রেজাল্টে কি আসে। অর্থাৎ 5টা ডাটা করে কিন্তু প্রসেসিং হবে। প্রথমে 5টা ডাটা আসবে, তারপরে 5টা ডাটা আসবে, তারপরে 5টা ডাটা আসবে, তারপরে 5টা ডাটা আসবে, এইভাবে কিন্তু আসবে। আর যদি আমরা এইগুলা না দিতাম তাহলে কি, এইগুলা যদি আমরা না দিই, এইগুলা না যদি না দিই, সরি এটা দরকার, যদি আচ্ছা আমি একটা আউটপুটে দেখাই, তারপর আমি একটু আলোচনা করি। এরর আসলো কোথায় দেখেন তো, ইকো ইসিএইচ, এতে কোথায় ভুল করেছি আমরা। ও আচ্ছা, এখানে কিন্তু সেমিকোলন দেয় নাই, বুঝতে পারছেন কিনা আপনারা। এখানে কিন্তু এটাই বলছে, এটা আনএক্সপেক্টেড টোকেন, তার মানে সেমিকোলন মিস্টেক। এখানে আমাদের কোথায় ভুল হয়েছে, ইন্টারনাল সার্ভার এরর। কেন, কল টু আনডিফাইন্ড মেথড চাঙ্ক, চাঙ্ক ভুল লিখছে নাকি, চাঙ্ক বানানো হয়তো ভুল লেখা হয়, CHUNK, সরি এবার ঠিক আছে, স্পেলিং মিস্টেক করছিলাম। এই দেখেন আমার কিন্তু প্রসেসিং হোস্টে ধরেন কয়টা করে এখানে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হোস্টে 1 2 3 4 5টা করে। যদি প্রসেসিং এর পরেও যদি আমি একটা ব্রেক দিয়ে দেই, প্রসেসিং এর পরে যদি একটা ব্রেক দিয়ে দিই, এখানে যদি একটা ব্রেক দিয়ে দিই, তাহলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। এই দেখেন আমরা কিন্তু বুঝতে পারছি না যে কি, এখন কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারছি। এখন যদি আমি এইভাবে যদি আমি দিয়ে দিতাম, যদি আমি প্রসেসিংটা না দিতাম, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে এখানে চাঙ্কটা কেমন ভাবে কাজ করছে। অর্থাৎ আমার ডাটা কিন্তু যতগুলো ডাটাবেজে আছে, ইউজার টেবিলে যতগুলো আছে সবগুলো কিন্তু ডাটা চলে আসছে। কিন্তু এখানে এমন ভাবে আসছে যে প্রথমে 5টা আসছে, পরে 5টা আসছে, প্রথম 5টা চলে আসার পরে তারপরে 5টা আসছে, তারপরে 5টা আসছে, জাস্ট 5টা করে আসছে। এতে করে আপনার ধরেন ডাটাবেজে অতটা বেশি টান পড়ছে না আর কি, ডাটাবেজে অতটা কোয়েরি হচ্ছে না, ধীরে ধীরে স্লো ডাটা চলে আসছে আর কি। সো এখানে আরেকটা বিষয়, আমরা পেজ নাম্বারটা আমরা দেখাই দিতে পারি। যদি আমি এখানে কি 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 নাম্বারে কি জায়গায় পেজ লিখে দিই, সেম জিনিস, জাস্ট আমি প্রসেসিং এর এইখানে যদি পেজটা দিয়ে দিই, এটা দরকার নেই, দেখি এই দেখেন প্রসেসিং 1, প্রসেসিং 2, প্রসেসিং 3, প্রসেসিং 10, আমার এখানে ডাটা এইভাবে আসছে আর কি, ডান হয়ে গেল, ডান। বুঝতে পারছেন, আমরা এইভাবে করতে পারি আর কি। আমি আশা করছি আপনি বুঝতে পারছেন যে চাঙ্কটা কিভাবে কাজ করে। বুঝতে পারেননি আপনারা? এখানে আমরা কেন ইকো দিয়ে করলাম, জাস্ট আমরা ইকো মানেও তো আমরা জানি পিএইচপিতে ইকো দিয়ে প্রিন্ট করতে হয় সবকিছু, আমরা সো ইকো দিয়ে প্রিন্ট করলাম। ইকো দেওয়ার কারণ হচ্ছে যাতে আমাদের এই এইচটিএমএল এই ট্যাগগুলো দেখতে পারি আর কি, এই ট্যাগগুলোর কাজটা হয় যাতে আমরা এখানে একটু হাইলাইট ভাবে আর কি দেখতে পারি যে কাজটা, যাতে বোঝানোর জন্য। জাস্ট যদি আমি রিটার্ন করতাম তাহলে কিন্তু এটা হইতো না, আর রিটার্ন করলে ওইগুলা কাজ করতো না। ইকো আশা করি বুঝতে পারছেন, রিটার্ন করলে আমি তো হাইলাইট করে দেখাইতে পারতাম না, সো সেই জন্য রিটার্ন করেছি। আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন আশা করি। এই দেখেন এখানে যদি আপনি 10 দেন তাহলে 10টা ডাটা করে প্রসেসিং করবে, 10টা ডাটা করে প্রসেসিং করবে, 10টা করে ডাটা প্রসেসিং করবে, 10টা করে ডাটা প্রসেসিং করছে।
এইভাবে কাজ করে। ধরেন এইখানে ইউজার ধরবে, ইউজার অনুযায়ী দেখাবে। আর এইখানে কি হচ্ছে, 10টা ডাটা কিন্তু আসছে, আসার পরে এই ইউজারের ভিতরে 10টা ডাটা যাবে, দেন একটা একটা ডাটা করে প্রিন্ট করবে। পরে 10টা হয়ে গেলে পরে কিন্তু আবার পরের 10টা আনবে, আবার 10টা হলে তারপরের 10টা, এইভাবে আর কি ডাটা। আর প্রত্যেকটা লাইনে এখানে ব্রেক দিছে যাতে আমরা নামটার নিচে নিচের লাইনে দেখতে পারি, নামের নিচে ধরেন এটা দেখতে পারি, লাস্টে একটা ব্রেক দিয়ে দিয়েছে, এই ব্রেকের পরে যাতে আমরা ডানটা দেখতে পারি আর কি। বুঝতে পারছেন? আর যদি এই ব্রেকটা না দিতাম তাহলে কি হতো, একসাথে হয়ে যেত, একসাথে হয়ে যেত, একসাথে হয়ে যেত, একসাথে হয়ে যেত। সো একটা ব্রেক দিয়ে ফাঁকা বানিয়ে নিয়েছে। সো আশা করছি আপনারা চাংটাও বুঝলেন। এখন আমরা যাব হচ্ছে গ্রুপ বাই। গ্রুপ বাইটা অনেক ইম্পর্টেন্ট একটা মেথডস। চলি আমরা গ্রুপ বাই নিয়ে একটু আলোচনা করি প্রথমে। এই দেখেন গ্রুপ বাইয়ের কাজটা কি। যখন আমাকে একাধিক কলাম অনুযায়ী গ্রুপে ভাগ করা হয় তখন হচ্ছে আমাদের গ্রুপ বাই দরকার। আপনি অবশ্যই বুঝতে পারেননি কথা। চলুন আমি গ্রুপ বাই বোঝানোর জন্য আমি এটা আমার দরকার নেই, এগুলো আমরা আউট করে দেই। আমি গ্রুপ বাই বোঝানোর জন্য ইউজার টেবিলে হয়তো জাস্ট এক্সট্রা একটা টেবিল আমি এখানে এন্ট্রি দিয়েছি। ডাটাবেসের ভিতরে আমি অর্ডার নামে একটা টেবিল বানিয়েছি, যেখানে হচ্ছে ইউজার আইডি রাখছি আর হচ্ছে স্ট্যাটাস রাখছি জাস্ট, আর টাইম স্ট্যাম্প রাখছি, ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড দুইটা কলাম আর কি এখানে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে আর কি। সো আমরা এইটা আমরা মাইগ্রেট করব, মাইগ্রেট করে দেন আমরা সিডার করব। সিডার না তো আমি ফ্যাক্টরি করে কিছু ডাটা এন্ট্রি দিয়ে রাখছি, আপনারা আশা করছি আপনারা অবশ্যই দিতে পারবেন। যেমন ইউজার টেবিলে যেভাবে করছেন অবশ্যই ফ্যাক্টরিতে ওইভাবেই করবেন। আমি তো দেখিয়ে দিচ্ছি। ফ্যাক্টরিসের ভিতর হচ্ছে অর্ডার ফ্যাক্টরির ভিতর ইউজার আইডি, আমি এখানে ফেকার নাম্বার বিটুইন, অর্থাৎ 1 থেকে 5। আমি ডাটা কতগুলো আছে এখানে, ডাটা কতগুলো, ডাটা আমার 25টা আছে, 25টা 24টা আছে। তাহলে আমি ধরেন 1 থেকে 24টা, 24 দিলেন, 24 পর্যন্ত আর কি আপনার ওই আইডি অনুযায়ী আর কি ডাটা আসবে। অর্থাৎ একটা 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 24 হবে, 25 হবে, এইভাবে হবে আর কি। তারপর হচ্ছে স্ট্যাটাস, র্যান্ডম স্ট্যাটাস আর কি দিয়ে দিলেন। তারপর হচ্ছে এইভাবে এখন আপনি কি করবেন, এখন হচ্ছে আপনি ডাটাবেস সিডারে গিয়ে রেজিস্ট্রেশন করে দিবেন। ডাটাবেস সিডারে গিয়ে রেজিস্ট্রেশন করে দিবেন, দেন আপনার কাজ শেষ। সিডারে গিয়ে এই যে করে দিয়েছি, কিন্তু এখানে আমি আমি জাস্ট 20টা ডাটা না কয়টা ডাটা এন্ট্রি করে রাখছি, কি 50টাই মনে হয় করে রাখছি। আচ্ছা আপনারা ইচ্ছামতো করে নেবেন। আপনাদের রেজিস্ট্রেশনের কাজ শেষ। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে টেস্ট করব যে আমাদের গ্রুপ বাইটা কেন ইউজ করে। প্রথমে আমরা রেজাল্টটা দেখবো, তাই আমরা ক্লিয়ার হব। অর্থাৎ আমি আমার ডাটাবেজে যাই, ডাটাবেজে গিয়ে দেখি আমার এখানে অর্ডারসের ভিতরে দেখেন আমি কি চাচ্ছি। এই দেখেন ইউজার আইডি 24, ইউজার আইডি 24, ইউজার আইডি 24, অর্থাৎ ইউজার আইডি যার 24, অর্থাৎ সে তার 3টা অর্ডার কিন্তু পেন্ডিং আছে। তারপর হচ্ছে ইউজার আইডি 49 আছে, তার কিন্তু একটা অর্ডার পেন্ডিং আছে। ইউজার আইডি 5-এর কিন্তু একটা অর্ডার পেন্ডিং, 6-এর একটা অর্ডার পেন্ডিং, 34-এর একটা অর্ডার ক্যান্সেল আছে। সরি আমরা এরকম চাই যে স্ট্যাটাস অনুযায়ী কার কয়টা অর্ডার কমপ্লিট হয়েছে। যদি কমপ্লিট হইতো জাস্ট এখানে কমপ্লিট লেখা থাকতো, স্ট্যাটাস অনুযায়ী কার কয়টা অর্ডার কমপ্লিট হয়েছে সেটা আমরা দেখবো আর কি। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 24, যার আইডি 24, যে ইউজারের আইডি অর্থাৎ 24 নাম্বার ইউজার আইডির অর্ডার 3টা পেন্ডিংয়ে আছে, 3টা পেন্ডিং আছে। আমরা এইভাবে দেখবো আর কি। সেটা কিভাবে দেখবো চলুন আমরা এটা দেখবো। আমরা এখানে RESULT রেজাল্ট, RESULT রেজাল্ট ডিবি যে আমরা সিলেক্টের মাধ্যমে সিলেক্ট SELECT সিলেক্ট কেন ইউজ করি অনেকবার বলছি, সো বলার প্রয়োজনে স্ট্যাটাস অবশ্যই দিতে হবে। আমাদের টেবিলের নামটা কি, অবশ্যই অর্ডারস, অর্ডারস। দেন আমরা কি করব, এখন আমরা গ্রুপ বাই করব, GROUP গ্রুপ বাই, অর্থাৎ স্ট্যাটাস অনুযায়ী আমরা আমাদের ডাটাগুলো চেক দিব আর কি। STAT
ইউএস, এটা কিন্তু ডাটাবেজের নাম, এটা হচ্ছে ডাটাবেজের অর্থাৎ কলামের নাম, অর্থাৎ এটা ডাটাবেজের কলামের নাম, অর্থাৎ অর্ডারটা এই অর্ডার, এই স্ট্যাটাস, এই স্ট্যাটাস, স্ট্যাটাস, এই স্ট্যাটাস অনুযায়ী আমরা কাউন্ট করব ডিবি রো কাউন্ট সি কাউন্ট করব টোটাল, দেন আমরা গেট করব, তাই আমরা বুঝতে পারবো। রিটার্ন করে দিই, রিটার্ন করে দিলাম। তাই আমরা এখন বুঝতে পারবো যে আমরা কেন ইউজ করি। এখানে র ডাজ নট এক্সিস্ট, হোয়াই ডাজ নট এক্সিস্ট, আমরা বিষয়টা দেখি কেন ডাজ নট। ডিবি, ও আচ্ছা, ডিবি রো, ও শিটটা আমি কোথায় কি লিখছি, আমি গ্রুপ বাইটা কোথায় ইউজ করবো, আমি কোথায় লিখছি, কন্ট্রোল এক্স, সিলেক্টের ভিতরে আমাকে লিখতে হবে, এখানে আমাকে লিখতে হবে হচ্ছে স্ট্যাটাস, ও শিট, স্ট্যাটাস। এখন কোথায় ইস্যু আছে দেখি, সরি সেটা আমি এখানে ভুল করে রাখছি, দেখেন ডাবল পড়ে গেছে, আর এইখানে হয়েছে কি, এইখানে একটা কম হয়েছে, অর্থাৎ এই সিলেক্টটা কিন্তু আমি শেষ করে নেই। সবসময় কিন্তু সিলেক্টের ভিতরে আপনাকে ডিবি রো এটা লিখতে হবে আর কি, কাউন্ট গ্রুপ বাই এর ক্ষেত্রে আর কি। সো এখানে যদি আমি এখন ক্লিক করি, আমার এখানে রো ডাজ নট এক্সিস্ট, ওয়াই, দেখি এখানে প্রবলেমটা কোথায় আমাদের। এই দেখেন এই এআই এর জন্য প্রবলেম আর কি, এখানে আমি বানানটা ভুল লিখছি। এখন আশা করি আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। দেখেন আমার কিন্তু স্ট্যাটাস পেন্ডিং যার, তার কিন্তু মানে অর্ডার আছে হচ্ছে 5টা, টোটাল আছে 5টা, আর হচ্ছে টোটাল যার হচ্ছে এই, অর্থাৎ এখানে হচ্ছে ক্যান্সেল আছে হচ্ছে 2টা। এখানে কিভাবে বুঝতে পারছি যে পেন্ডিং আছে হচ্ছে 5টা আর ক্যান্সেল আছে 2টা, আমি চাচ্ছি যে ইউজার অনুযায়ী দেখাবি যে এই ইউজারের কয়টা আছে, ইউজারের কয়টা আছে। চলুন এটা আমরা কিভাবে করি এটা দেখি। এবার তো বুঝতে পারছেন যে সিলেক্টের ভিতরে আমাদের ডিবি রোটা লিখতে হয়, আমি বানানটা ভুল করেছিলাম আর এখানে এটা ভুল হয়েছিল, অর্থাৎ এআই সাজেস্ট করেছিল, ক্লিক মেরেছিলাম, সেই জন্য প্রবলেম হয়েছিল। সো আপনারা দেখে দেখে করবেন আর কি, যাতে আর ভুল হওয়া ভালো আর কি, যাতে আপনি এক্সপার্ট হন আর কি। অর্থাৎ এখন দেখলাম জাস্ট কয়টা আর কি ক্যান্সেল, কয়টা পেন্ডিং, কয়টা কি কি অবস্থায় কয়টা আছে, আমরা জাস্ট এখন ইউজার আইডি অনুযায়ী দেখবো। সো আমাদের কি করতে হবে, জাস্ট সিলেক্টের ভিতরে আমরা আর একটা পাস করব, জাস্ট ইউজার আইডি, ইউজার আইডি, ইউজার আইডি আপনারা এমনি বুঝতে পারবেন আশা করি। তারপর হচ্ছে এখানে আমি ইউজার আইডি দিলাম ডিবি র কাউন্ট স্ট্যাটাস, তারপর হচ্ছে ইউজার আইডি, এখানে আমাকে অবশ্যই রেডি দিতে হবে। এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এত ইউজার আইডির এতগুলা স্ট্যাটাস আর কি পেন্ডিংয়ে আছে। সরি যদি আমি ক্লিক করি, দেখেন এই ইউজার আইডি 24,000, তার কিন্তু টোটাল পেন্ডিং আছে হচ্ছে 3টা, তারপর হচ্ছে ইউজার আইডি 49-এর টোটাল পেন্ডিং আছে হচ্ছে একটা, এইভাবে আর কি। যদি ইউজার আইডি 6-এর কিন্তু ক্যান্সেল আছে একটা। এখন যদি আমি ইউজার 24-এর জন্য একটা কমায় দিই, ইউজার 24-এর জন্য কমায় দিই, এটা যদি ইউজার 6-এর দিয়ে দিই, এটা যদি 6-এর দিয়ে দিই, এটা যদি 6-এর দিয়ে দিই, কি হবে বলেন তো, 6-এর কিন্তু 2টা হবে, 2টা, একটা পেন্ডিং একটা ক্যান্সেল হবে। এখন যদি আমি দেখেন ইউজার আইডি 6-এর একটা পেন্ডিং আর ইউজার আইডি 6-এর আর একটা কিন্তু ক্যান্সেল হয়েছে। আর হচ্ছে 24 নাম্বার আইডির কি অবস্থা, 24 নাম্বার আইডির কিন্তু টোটাল পেন্ডিং 2টা হয়ে গেছে। এবার কিন্তু বুঝতে পারলেন যে কেন গ্রুপ বাই ইউজ করতে হয়, আর কিভাবে ইউজ করবেন তাও বুঝলেন যে আমরা সিলেক্টের ভিতরে আর কি গ্রুপ বাই ইউজ করতে হয়। সিলেক্টের ভিতরে আর কি আমাদের এখানে রোর ভিতরে আর কি কাউন্ট বলে দিতে হয়, আর গ্রুপ বাইটা ইউজ করব গ্রুপ বাইয়ের ভিতরে। যে এই প্রথম কলামটা হচ্ছে এই ইউজারের অনুযায়ী আর কি আমি এই স্ট্যাটাসটা আর কি কাউন্ট করে নিয়ে আসবো আর কি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। চলুন আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা কি করব, আমি এখানে লিখে রাখছি যে দেখেন
কেন গ্রুপ বাই লাগে? ধরো তোমার কাছে একটি বড় টেবিল আছে, সেখানে বিভিন্ন স্ট্যাটাস সহ অর্ডারগুলো আছে, তুমি জানতে চাও প্রতিটি স্ট্যাটাসে মোট কতগুলো অর্ডার হয়েছে, সেই জন্য গ্রুপ বাই দরকার। সো আমি আলোচনা করেছি, টোটালও দেখিয়েছি, আবার ইউজার অনুযায়ী দেখিয়েছি। আপনারা চাইলে কাউন্ট, সাম, এভারেজ সব দেখানোর জন্য ইউজ করতে পারেন। এখানে জাস্ট আমি কি দেখিয়েছি, কাউন্টটা, আপনারা এভারেজও সাম টাম যাই পারেন আপনারা দেখাইতে পারেন। সো আমরা এখন গ্রুপ বাই চলে আসলাম। এই যে হ্যাভিং, হ্যাভিং কোথায় ইউজ করবো? হ্যাভিং ইউজ করা হচ্ছে গ্রুপ বাইয়ের ভিতরে কন্ডিশন প্রয়োগ করার জন্য। অর্থাৎ আমি যদি এমন আর কি, চলেন আমরা যদি গ্রুপ বাইয়ের ভিতরে যদি হ্যাভিং ইউজ করি, হ্যাভিং, দেখেন দেখেন কি হয়। এটা মানে কি বলেন তো? এটা মানে কি বলছে, একটার বেশি অর্ডার হতে হবে আর কি, বুঝছেন? টোটালটা কিন্তু একের বেশি হতে হবে। টোটাল কিন্তু একের বেশি কয়টা আছে? একের বেশি আমরা দেখছি হচ্ছে সবগুলাই তো একের বেশি আছে হচ্ছে 24 নাম্বার আইডি, তারপর হচ্ছে 24 নাম্বার আইডি জাস্ট আছে। তাহলে কিন্তু একটাই চলে আসলে, একটার বেশি অর্ডার যার আছে, একটার বেশি অর্ডার পেন্ডিং যার আসে তার চলে আসবে। যদি এখানে যদি থাকতো দুইটা, তাহলে কিন্তু তিন, দুইটা থাকতো তাহলে কিন্তু এটাও চলে যেত, এটাও এটাও চলে যেত। সো আপনি যদি এখানে এক দেন তাহলে এটা আসবে। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আপনার গ্রুপ বাইয়ের ভিতরে যদি কন্ডিশন দরকার হয়, গ্রুপ বাইয়ের ভিতরে কন্ডিশন প্রয়োগ করতে চাইলে আপনি হ্যাভিং ইউজ করে কন্ডিশন দিতে পারেন, যে কোনো কন্ডিশন। দেন হ্যাভিং এ আমরা গ্রুপ বাই ডেটার উপর শর্ত প্রয়োগ করতে পারি, যেমন এত এত এত, শুধুমাত্র সেই স্ট্যাটাসগুলো দেখাবে যার সংখ্যা 100 এর বেশি। আমি এটা দিয়ে দেবো, আপনারা পড়ে নিতে পারেন। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আমরা দেখি আমি ডাটাবেজে এরকম নামে কোনো কলাম সেট করেছি কিনা, ভিউ, তাহলে আপনাদের বুঝাইতে সহজ হবে। দেখি ভিউ নামে কোনো কলাম সেট করেছি কিনা, পোস্ট দেখি তো, ইউজারের ভিতর নেই, এটার ভিতরেও নেই, এটার ভিতরে নেই, এটার ভিতরেও নেই। আমি জাস্ট একটা কলাম বানাই, আমি একটা কলাম বানাই, আপনারা থাকতে থাকতেই আমি একটা কলাম তৈরি করি ভিউ নামে, অর্ডারের ভিতর, অর্ডারের ভিতরে বানিয়ে ফেলি। অত প্যারা না নিয়ে আমি যাব হচ্ছে অর্ডারের ভিতরে, এখানে আরেকটা ভিউ, VIEW, ভিউ, ভিউ বুলিয়ান, বুলিয়ান নেব না, ভিউ র্যান্ডম, র্যান্ডম নাম্বার, র্যান্ডম নাম্বার, দেখি কি হয়। তারপর হচ্ছে আমরা ডাটাবেজে যাব। এখন অনেক সময় হয়ে গেল তো সেই জন্য কথাটা স্লো হয়ে গেছে। আমি এখানে ভিউ নামে একটা ফিল্ড বানিয়ে নেই, ভিউ ইন্টিজার রাখি। তারপর হচ্ছে আমি যদি এটা এখন ফ্রেশ করব, PHP ARTISAN, 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 artisan MIGRAT, migrate, fresh, FRESH, fresh। দেখি তো আমি PHP artisan, ARTISAN, সরি, AN, artisan, artisan হয়ে গেছে। এখন যদি আমি সিড রান করি, PHP artisan DB seed, PHP ARTISAN DB seed, SEED। এখন দেখি আমার অর্ডারের ভিতরে একটা কলাম অ্যাড হয়েছে কিনা, ভিউ, এই দেখেন ভিউ নামে কিন্তু একটা কলাম অ্যাড হয়েছে। আমি এখানে ধরেন আমার 14, তাহলে আমি কি করব, যখন একবার হিট করব এক করে ভিউ কাউন্ট করব। একটা আপডেটই দেখানো হয়ে গেল, সমস্যা নেই, আপনাদেরই ভালো। জাস্ট যদি আমি এখানে আমি সরি
এটা কেটে দিলাম, আমি জাস্ট ইনক্রিমেন্ট দেখাবো। যদি আমি এখানে ইনক্রিমেন্ট লিখি, INCRE ইনক্রিমেন্ট ভিউ নামে তো বানিয়েছি। সো যদি আমি এখানে হিট করি তাহলে দেখব কি এখানে ডাটা কয়টা আছে দেখি। এখানে কিন্তু 14 14 88 কিন্তু প্রত্যেকটা টেবিল হবে কি, প্রত্যেকটা টেবিলের ভিউ এর মান কিন্তু 1 বেড়ে যাবে যদি এখানে হিট করি তাহলে 15, এইখানে 15 হয়ে গেছে, এখানে 59 1 করে বেড়ে গেছে, এখন 60 হয়ে যাবে, এটা 16 হবে। দেখি এখানে এখানে 16 হয়েছে, এখানে 60 হয়েছে, বুঝতে পারছেন? আর যদি আপনি স্পেসিফিক ভাবে চান যে আমি জাস্ট এতর আর কি ইনক্রিমেন্ট করব, তাও পারবেন, কারণ আমি তো হোয়ার মেথড আপনাদের শিখিয়েছি। হোয়ার মেথড ইউজ করবেন। হোয়ার আইডি যদি 1 হয়, যার আইডি 1 তার আমি 1 ইনক্রিমেন্ট করব, অর্থাৎ আইডি 1 কার আছে এখানে, আইডি 1 আছে হচ্ছে তার 16 আছে। তো যদি আমি এখানে রিলোড দেই তাহলে কিন্তু এখানে 16 17 হয়ে যাচ্ছে। আর যদি আমি চাইলে আপনি 10ও বাড়াইতে পারেন, একসাথে আপনি 100ও বাড়াইতে পারেন। জাস্ট এইখানে যদি আপনি লিখে দেন 100, তাই কিন্তু আপনার, সরি 100 হচ্ছে না কেন, ও এইখানে তো আইডি 100, সরি আমি এখানে ভুল করছি। ইনক্রিমেন্ট কয়টা করে এখানে বলে দিতে হবে। এখানে আমি বাই ডিফল্ট এক করে আর কি ইনক্রিমেন্ট করে, আমরা জানি। যদি আমি চাই 10 10 12 করে, তাহলে কিন্তু আমি এখানে যদি পাস করি তাহলে কিন্তু এখানে কিন্তু ট্রু ফলস রিটার্ন করে, কারণ মানে কন্ডিশনটা সত্য, তার মানে 1 রিটার্ন করছে, 1 মানে ট্রু। আর হচ্ছে 0 আসলো না, তখন হচ্ছে এন্ট্রি হয়নি, তার মানে ফলস হয়েছে। সো আমি যদি এখন দেখি 29 হয়ে গেল, বুঝতে পারছেন বিষয়টা? এখন যদি আপনি ডিক্রিমেন্ট করতে চান, ডিক্রিমেন্ট করেন ডি, দেখেন তো সাজেস্ট, এখন সাজেস্ট করার কথা এখন করছে না, DECREMENT ডিক্রিমেন্ট। আমি একটা কাজ করি, ডিক্রিমেন্ট করব কত দেখি। 1 নাম্বার ইউজারে ডিক্রিমেন্ট করব আমি 29টাই, দেখি ডিক্রিমেন্ট হয় কিনা। 29টা একবারে ডিক্রিমেন্ট করব, 29টা একবারে ডিক্রিমেন্ট করব। এখন যদি আমি এখানে হিট করি, জাস্ট আমরা 0 দেখতে পারবো, এই তো 0 হয়ে গেছে। এখন যদি আবার হিট করি তাহলে -29 কি কাজ করে, হবে কি, এই তো মাইনাসও কিন্তু হয়ে গেছে। সো আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের বিষয়টা বুঝলাম। এই স্পেসিফিক ভাবেও আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে পারি, টোটাল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে পারবি। এইটা আমার কখন কাজে লাগে, যখন ধরেন আপনি একটা ব্লগ পোস্ট ভিউ করলেন, অর্থাৎ আপনি একটা ব্লগ পোস্টে ক্লিক করলেন, তখন ওই ক্লিকের সাথে সাথে আপনার আইডিটা নিয়ে আপনার ভিউয়ে গিয়ে ভিউ 1 বাড়িয়ে দিল। তার মানে এই আপনি এক নাম্বার কাউন্ট হলেন, অর্থাৎ আপনি একবার ভিউ করলেন, পর আরেকজন আসলে আরেকজন আরেকবার ভিউ করবে, আরেকজন ভিউ করবে, এবার কি ভিউটা কাউন্ট হইলো আর কি। ওইটা দেখাইলো যে এই পোস্টটা এতজন ভিউ করেছে আর কি, এত এত ভাইরাল হয়েছে আর কি। এইভাবে আর কি ভাইরাল কাউন্ট করা হয়, ভিউ কাউন্ট করা হয়। তারপরে হচ্ছে আমরা দেখি, আমরা একটু পরে নিই, সরি। ইনক্রিমেন্ট কি, এটি ডাটাবেজের কোনো নিউমেরিক কলামের মান বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়। আমরা দেখছি কাউন্টার ভিউ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। আর ডিক্রিমেন্টটা এর বিপরীত, এই দেখেন পোস্ট দিয়ে দেখাইছে, পোস্টের আর কি ভিউ বাড়ানোর জন্য আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে এখন লিমিট অফসেট দেখবো। লিমিট অফসেটটা কি, খুব মজার একটা বিষয়, লিমিট এবং অফসেট। চলুন আমরা প্রথমে লিমিটটা দেখি। যদি আমি এখানে রিটার্ন করছি, তো যদি আমি এখানে লিমিট লিখি কি হয়, LIMIT লিমিট হইলে কি হয়, লিমিট 10 হইলে কি হবে দেখি। 10টা ভ্যালু এখানে রিটার্ন করবে। সরি, কোথায় ভুল করেছি, লিমিট, হ্যাঁ বলেন তো আমাদের এররটা কোথায়। এররটা হচ্ছে আমরা গেটই তো করি নাই, আমাদের ডাটা কিভাবে আমরা দেখবো, বোকার মতো কাজ করেছে। তো চলে আসলো 10টা ডাটা কিন্তু চলে আসছে। জাস্ট আমি ইউজার টেবিল ইউজ করবো, ইউজার্স টেবিল ইউজ করবো। এখন আমরা যদি কি করি তাহলে 10 জন ইউজার আমরা দেখতে পাচ্ছি, 1 থেকে 10, আর লিমিট হচ্ছে প্রথম 10টা রিটাইপ করে আনবে, 100 দেই প্রথমে 100টা আনবে, যদি এখানে 200 দেই প্রথম 200টা আনবে। আর অফসেট কি করে, অফসেটটা কি করে দেখি। অফসেট, ও ডাবল এফ
SET অফসেট করে হচ্ছে ধরেন আপনি লিমিট দিয়ে প্রথম 10টা আনলেন, আমি এই 10 নাম্বার ডাটা থেকে আর কি আমার বাদ বাকি ডাটাগুলো আসবে আর কি। অফসেট এই কাজটা করে। অফসেট যদি আমি ক্লিক করি এখানে আমার কোথায় ভুল হয়েছে, অফসেট ইউজার্স অফসেট অফসেট দেখি কি OSSET অফসেট। ও আচ্ছা, অফসেট আর লিমিট মানে একসাথে ইউজ করতে হবে, এখানে কি এইবার কাজ করবে। অর্থাৎ প্রথমে হচ্ছে এই লিমিটটা দিয়ে আমি নির্ধারণ করে দিচ্ছি এই 10টা ডাটা আসবে, কিন্তু অফসেটটা দিয়ে আমি নির্ধারণ করে দিয়েছি যে 10 নাম্বার ডাটা থেকে ডাটাটা ধরবে আর কি। বুঝতে পারছেন কি বিষয়টা? আমার অফসেট ইউজ করলে অবশ্যই লিমিট লাগবে, কারণ আমাদের তো বলে দিতে হবে যে কয়টা আমার ডাটা লাগবে। সেই জন্য আর কি আমরা, অর্থাৎ যদি আমি লিমিটটা না দিই তাহলে কিন্তু আমরা বলে দিচ্ছি না, অর্থাৎ 10 নাম্বার ডাটাতে সব চাই, যত ডাটা থাকে সব চাই, এটা তো হইলো না। সরি, আমাকে অবশ্যই বলতে হবে যে 10 নাম্বার ডাটা থেকে আপনি কি 100টা পর্যন্ত চান, কি 20টা পর্যন্ত চান, কি 30টা পর্যন্ত চান, সেই জন্য অবশ্যই আপনাকে লিমিট বলে দিতে হবে। লিমিটটা আমি বলে দিলাম। আমি যদি এখান থেকে যদি আমি 20 বলি, এখানে যদি আমি 30 বলি, তাহলে 30টা ডাটা থেকে 40টা ডাটা আসবে। 30 থেকে 40, এই দেখেন 31 থেকে 40 পর্যন্ত ডাটা দেখাইলো আর কি। বুঝতে পারছেন বিষয়টা, কেন আমরা লিমিট ইউজ করতে হয়েছে এখানে, লিমিট অফসেট। এখন আমরা দেখবো যে পেজিনেশন, কাস্টম একটা পেজিনেশন বানায় ফেলবো লিমিট অফসেট ইউজ করে। খুব মজার বিষয়টা, অনেক মজার হতে চলছে, আমরা আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি আবার বলি যে অফসেটটা কেন ইউজ করা হয়। অফসেট হচ্ছে ধরেন লিমিট, ধরেন আপনি এখানে বলে দিচ্ছেন যে 30, তার মানে আপনি প্রথম 29টা ভ্যালু চান না, অর্থাৎ 30টার থেকে আপনার ভ্যালু চান, 30 নাম্বার থেকে আপনি চান। সো 30 থেকে আপনার ডাটা, 30 থেকে 10টা ডাটা আর কি আপনার আসবে। 30, 31, 32, 33, 34, 35, 31, 32, সরি 30 থেকে না, 31 থেকে আসবে। 31 থেকে 40 পর্যন্ত 10টা ডাটা আসবে। যদি আমি এইখানে যদি 12টা দিতেন তাহলে 12টা আসবে, অর্থাৎ 30 থেকে 42 পর্যন্ত ডাটা আপনারা আসবে আর কি। 42, এই যে দেখেন 30 থেকে 42। আর যদি আপনি জাস্ট যদি আপনি চান 12টা ডাটা দেখতে, প্রথম 12টা আর কি লিমিটের মাধ্যমে প্রথম 12টা ডাটা জাস্ট আপনারা দেখতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা কনফিউশনটা বুঝতে পেরেছেন। এখন আমরা সুন্দরভাবে কাস্টম পেজিনেশন বানিয়ে ফেলবো লিমিট অফসেট ইউজ করে। চলুন দেরি না করে শুরু করি। কাস্টম পেজিনেশন আমি এখানে লিখে ফেলি, কাস্টম পেজিনেশন, এটা কপি করলাম, কন্ট্রোল সি কপি করে আমি এখানে দিয়ে দিলাম। এটা আমি সরিয়ে দিই, আমি ব্লেড একটা বানিয়ে নিই। ব্লেডটা বানাবো রিসোর্সের ভিতর, ভিউয়ের ভিতর, পেজের ভিতর, ইউজারের ভিতর আমি পেজিনেশন কাস্টম একসাথেই লিখি PAGINATION ডট BLAD ডট PHP। আমি বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করবো। আমি আগে এক্সটেন্ড করে নিই আমার মাস্টার লেআউটটা এক্সটেন্ড করে নিই। আপনারা জানেন যে কেন এটা করলাম। SECT সেকশন এর ভিতর কন্টেন্ট, কারণ আমি মাস্টার লেআউটের ভিতরে দেখেন কন্টেন্ট নামে রাখছি। আর এটা আছে আমার লেআউটের ভিতরে অ্যাপস আছে, লেআউটের ভিতরে অ্যাপস। তারপর হচ্ছে এখানে আমি যা লিখবো তাই আমরা দেখবো আর কি। আমি জাস্ট বুটস্ট্র্যাপ দিয়ে আর কি কোড দিয়েই দিচ্ছি, দিয়ে দিলে আরো ভালো, দিয়ে দিক, এটা দরকার নেই, কোড দিয়ে দিলে আরো ভালো। ব্লেডের কোডটা পরেই লিখি, আমি জাস্ট আগে কন্ট্রোলারের কোডগুলো কমপ্লিট করি। ঝামেলার SEC আমি এখানে প্রেজেন্টেশন তৈরি করবো। জাস্ট আমার পেজ দরকার, পেজ দিয়ে দিলাম আমি সমান আমি 1 দিয়ে দিলাম আপাতত। তারপর হচ্ছে আমি দিব হচ্ছে
পার পেজ পার জি পেজ কয়টা করে পার পেজে দেখাবো, 10টা দিলাম। দেন আমি এখন দিব স্কিপ স্কিপ স্কিপের ভিতরে যে এটা বুঝতে পারছেন তো, এই যে এই পেজ থেকে আমি ধরেন এই পার পেজটা গুণ করে দিলেই কিন্তু আমার স্কিপ হয়ে যাচ্ছে আর কি, মাইনাস করে পেজের সাথে -1 করে মাইনাস পেজ, এই পেজটা -1 হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন ক্যালকুলেশনটা। তারপর হচ্ছে টোটাল, TOTAL টোটাল কাউন্ট, এখানে হচ্ছে ইউজার্স দেখাবো, ইউজার্স কাউন্ট আমি টোটাল করে নিই, তারপর আপনাদের বোঝাচ্ছি। তারপর হচ্ছে কাউন্ট, দেন এখানে ইউজার্সের ভিতর স্কিপ, আমরা হচ্ছে অফসেট, এখানে ইউজার্সের ভিতরে OFF অফসেট লিমিট পারপেস গেট করব, দেন রিটার্ন করেছি। আমি অ্যাসোসিয়েটিভ রিটার্ন করব, সরি আজান দিচ্ছে, আমি করে রাখছি, আপনারা আশা করি বুঝতে পারবেন। আমি ব্লেডের কোডগুলো করি না দেখি তাড়াতাড়ি করার জন্য, আমি কোড করে নিয়েছি আর কি, সময় নষ্ট হবে কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, সেজন্য আমি কোডটা করে নিয়েছি। যে আমি কি করেছি এখানে দেখাচ্ছি, যে আমি ধরেন এই ফাংশনটার ভিতরে আমি রিকোয়েস্ট, যেহেতু ফর্ম তো আমার আছে এখানে এর মাধ্যমে আর কি আমি ধরছি ডাটা, সরি এখানে স্পেসগুলো করি। দেন পেজ নাম্বারটা আমরা রিকোয়েস্টের গেট থেকে ধরে নিচ্ছি, অর্থাৎ এইভাবে এই পেজ নাম্বারটা এখানে এইভাবে পাঠিয়েছি আমি, এই যে পেজ নাম্বারটা পাঠিয়েছি, টোটাল পেজেস। তারপর হচ্ছে এটার মাধ্যমে আর কি অ্যারে রিটার্ন করছে আর কি আমার, আশা করি বুঝতে পারবে। কোডটা আমি দিয়ে দেবো আর কি। তারপর হচ্ছে অনেকটা সময় হয়ে যাচ্ছে, তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য খুব দ্রুত শেষ করলাম যাতে খুব ফাস্ট হয়ে যায় কি। আমি কোডটা প্রোভাইড করে দেবো আর কি আপনাদের গিটহাবে, যাতে আপনারা দেখতে পারেন। সো এখন যদি আমরা আউটপুটে যাই, তাহলে কিন্তু আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি, যেমন এই দেখছেন সুন্দর কাস্টম পেজ অ্যানিমেশন কিন্তু তৈরি করে ফেললাম। যদি 5 নাম্বার পেজে এরপরে কিন্তু আর পেজ নেই, সো সেই জন্য এখানে নেক্সট বাটন ডিসেবল হয়ে গেল। এখানে কয়টা ডাটা দেখিয়েছি তাও আমি কিন্তু বলে দিয়েছি। পার পেজে 10টা, আমি পার পেজে যদি 5টা দেখাই, তাহলে কিন্তু এখানে অনেকগুলো পেজের সংখ্যা হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন সবকিছু। এই হচ্ছে কাস্টম পেজ অ্যানিমেশন, খুব ইজি, কোড বোঝানোর প্রয়োজন মনে করছি না, কারণ খুবই ইজি, আর আরো সময়ও নেই, অনেক লেন্দি হয়ে যায় ভিডিওটা। ওকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মানে ডিস্টিংটা বলি, ধরেন ডিস্টিংটা ব্যবহার করলে হচ্ছে আমার ডুপ্লিকেট রো রিমুভ হয়ে যায়। অর্থাৎ ধরেন আপনার সিটি নামে 2টা কলাম আছে, অর্থাৎ বলি ধরেন আপনার বাসা হচ্ছে পাবনা কি রাজশাহী কি ঢাকা, এইখানে সিটি নামে ধরেন এখানে সিটি নামে একটা কলাম আছে, সেই কলামের ভিতরে এখানেও ঢাকা আছে, ধরেন কান্ট্রি নামে একটা কলাম আছে, ওই কান্ট্রির ভিতরে ঢাকা 2বার আছে। আপনার কি কান্ট্রির ভিতরে ঢাকা 2বার আছে? সব বাদ দেন, জাস্ট ধরেন যে কান্ট্রি নামে ওই অর্থাৎ কলাম আছে, সেই কলামের ভিতরে 2বার আর কি লোকেশন, একই লোকেশন 2বার আছে, আপনি চান জাস্ট একবার দেখাতে, সো সেই জন্য আপনি ডিস্টিংক্ট ইউজ করলে আপনার একবার দেখাবে। অর্থাৎ হবে কি আপনার ওই যে ইউনিয়নে আমরা ইউজ করলাম যে ডুপ্লিকেট রোটা রিমুভ হয়, সেম কাজ হয়, ডুপ্লিকেট রোটা এখানেও ডিস্টিংক্ট ইউজ করলেও রিমুভ হয়ে যায়। ডিস্টিংক্ট কিভাবে ইউজ করে, ওই ডিস্টিংক্ট জাস্ট ডিস্টিংক্ট লিখবেন যেভাবে DIST
বানানটা কি? DISTINCT, ISTINCT, ডিস্টিং। জাস্ট রিমুভ হয়ে যাবে আর কি। আশা করছি আমার আর দেখানোর প্রয়োজন নেই। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। লাস্টে বোরিং লাগতে পারে কারণ আমি ওই বিষয়টা এক্সপ্লেন করে নেই, কারণ আমি জানি যে আপনারা কোডটা দেখলে আপনারা নিজেরাই বুঝে ফেলবেন, খুবই সহজ। কারণ লিমিট আর অফসেট ইউজ করছি, জাস্ট লিমিট আর অফসেটের কাজটা আমি দেখিয়েছি যে কিভাবে লিমিট আর অফসেট কাজ করে। জাস্ট লিমিট অফসেট আর কিছুই না, আর জাস্ট এইখানে পেজের সাথে পেজ মাইনাস করে গুণ করে দিয়েছি, এগুলো আপনারা এমনিতেই বুঝবেন, এর কোনো বিষয় না। সো সেই জন্য আমি দেখাইনি, আরও লেন্দি হয়ে যাচ্ছে, এটাও একটা কারণ। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।